আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ম্যাম। পরীক্ষা রুটিন পেয়ে গেছেন আপনারা? জি জি ম্যাডাম আপনাদের জি। গ্রুপে দেখলাম দেয়া আছে। এখন আমাদের আর পরীক্ষার আগে আজকের ক্লাস এবং পরবর্তীতে 13 তারিখে একটা ক্লাস পাবো, এর মধ্যে আর আমরা ক্লাস পাচ্ছি না। তো আপনাদেরকে সামনের ক্লাসে যাই পর্যন্ত পড়িয়েছি সবকিছু তো এইখানে দেখতেই পাবেন, মানে আপনাদের ওই ক্লাস ওয়ার্কের মধ্যে হোমওয়ার্ক যে দিয়েছে ওটার মধ্যে দেয়াই আছে। আর বাকিটুকু হচ্ছে এমনি সামনে ক্লাসের মধ্যে বলে দিব। আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ? জি ম্যাম। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? জি ম্যাম। জি ম্যাম, জমা দিয়েছি ম্যাম। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে। এখন যে সকল ছাত্ররা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন, দেন নাই, আপনাদের মধ্যে যারা মিড টার্ম পরীক্ষা দিতে পারেন নাই, তাদেরকে কি আমি অ্যাসাইনমেন্টের টপিক দিয়েছি? তাদেরকে দেয়া হয়নি? যাদেরকে অ্যাসাইনমেন্টের টপিক দেওয়া হয়নি তার মানে হচ্ছে মিড টার্মের জন্য যারা পরীক্ষা দিতে পারেন নাই, তারা মিড টার্ম কেন দিতে পারেন নাই? ইচ্ছাকৃতভাবে দেন নাই নাকি দেরিতে ভর্তি হওয়ার কারণে? জালাল উদ্দিন, আপনার মিউটটা ওপেন করে কথা বলেন। আপনার মিউটটা ওপেন করেন কাইন্ডলি। হ্যাঁ বলেন। দেরিতে ভর্তি আমরা তিনজন, ওই যে দেরিতে ভর্তি হয়েছে। রুম্পা টুম্পা আপনি, আর কেউ তো নাই তাই না? আমি পারভিন ফাতেমা। মনে হয় একজন, ওই যে ফাতেমা ম্যাডাম জি। পারভিন ফাতেমা, এছাড়া আর কেউ নাই? এই চারজন ছাত্র আপনারা হচ্ছে মিড টার্ম পরীক্ষা দিতে পারেন নাই দেরিতে ভর্তি হওয়ার কারণে। আপনাদের টপিক দেওয়া হয়েছে? জি না ম্যাম। টপিক দিয়ে দিয়েছি? আচ্ছা, টপিক দেইনি আপনাদেরকে। আজকে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্টের টপিক দিয়ে দিব, আপনারা 30 মার্কের উপরে একটা অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দিবেন। যদি জমা না দেন তাহলে আপনারা মিড টার্ম পরীক্ষাতে অনুপস্থিত হিসেবে গণ্য হবেন, যে কারণে অবশ্যই জমা দিতে হবে। ডকুমেন্ট আমার কাছে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা দিব একেবারে পরীক্ষার মতন করেই সেটা পরীক্ষা যেভাবে দিতে হয় ঠিক পরীক্ষার মতন করেই জমা দিবেন। খালি সেখানে এটা উপরে যেহেতু ডেটটা হেরফের হয়ে যাবে, যে কারণে উপরে লিখেন যে আমি যেভাবে লিখে দিব ঠিক ওইভাবেই করে লিখে, আমি যেভাবে লিখবো মানে মার্ক 30 মিড টার্ম এভাবে লেখা থাকবে, আমি লিখে দিব। সেভাবে আপনারা মিড টার্মের পরীক্ষার খাতাটা 1 সপ্তাহের মধ্যে করে জমা দিয়ে দিবেন। সামনে 13 তারিখে সাবমিশন ডেট, লাস্ট ডেট রাখবো আর কি সাবমিশন ডেটের। আর বাকিটুকু হচ্ছে আপনাদের সামনে পরীক্ষা চলে আসতেছে, সো আমরা আজকে আপনাদের গত ম্যাম মিউট হয়ে গেছে আপনার। আমি মিউট হই নাই তো? এখন ঠিক আছে ম্যাম। এখন ঠিক আছে, এতক্ষণ কিছুই শুনতে পাচ্ছিলাম না আমরা। আমার কথা শুনতে পান নাই? কোন পর্যন্ত বলছি? আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। জি ম্যাম। জি ম্যাম। হোমওয়ার্কের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল ট্রেড ডিসপিউট মেকানিজম, মানে যদি ট্রেড রিলেটেড কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেটা কোন পদ্ধতিতে সেই ডিসপিউটটাকে সেটেলমেন্ট করা হবে, কিংবা সেই কোন পদ্ধতিতে সেই ডিসপিউট সেটেলমেন্ট প্রসেসটা কি, আমাকে বলেন। কেউ একজন পড়া দেন, সুন্দর করে বলেন তো দেখি যে আপনার যদি ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে ট্রেড রিলেটেড ডিসপিউট মেকানিজমটা কি, মানে এটাকে কিভাবে ইয়া করা হবে, পদ্ধতিটা কি? কে পড়া দিতে পারবেন বুঝিয়ে?
ম্যাডাম ডব্লিউটিও ডিসপুটে রাইজ করলে দুইটা পদ্ধতিতে এই মেকানিজম গুলা করতে হবে, এই dispute settlement করতে হয়। Parties find the normally agreed solution, particularly during the space of bilateral consultation. আর দ্বিতীয়টা হলো pro adjudication, including subsequent implementation of the penal appellate body. এই দুটার মাধ্যমেই WTO ডিসপুট অ্যারাইজ করলে ডিসপুট সেটেলমেন্ট করতে হবে। ওকে, আরেকজন বলেন দেখি, অনিক বলেন তো। ম্যাম আরবিট্রেশনের বলো। যে ডিসপুট সেটেলমেন্টের মেকানিজম হলো members may check arbitration within the WTO as an alternative means the dispute settlement to facilitate the solution of certain dispute that concern issue of the clearly defined by both parties. Those parties must reach mutual agreement to arbitration and the procedure to the following. Agreed arbitration must be notified to all members prior to the beginning of the arbitration process. Third party may become party to the arbitration only upon the agreement of the parties that have agreed to have recourse to arbitration. The parties to the proceeding must agree to abide by the arbitration award. Arbitration award shall be notified to the DSB and the Council of Committee of any relevant agreement where any members and raise the point relating thereto. ওকে, ইন্টারন্যাশনাল ট্রেড রেজলিউশন WTO এর মাধ্যমে, এটা একটা প্রশ্ন হতে পারে যে যদি আন্তর্জাতিক কোনো বাণিজ্য সম্পর্কিত কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে কিভাবে WTO এর মাধ্যমে, মানে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, অথবা WTO এর এই ক্ষেত্রে দিক নির্দেশনা কি, কিভাবে করে ডিসপিউট সেটেলমেন্ট করা হয়। সাধারণত যদি কোনো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোনো যদি ট্রেড রিলেটেড ডিসপিউট অ্যারাইজ করে তাহলে প্রথমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে কি রাষ্ট্রীয়ভাবে, অভ্যন্তরীণভাবে, মানে যেখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে অর্থাৎ ডিসপিউটটা যেখানে অ্যারাইজ করেছে ডোমেস্টিক প্লেসে, সেটাকে আগে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে কিসের মাধ্যমে, আরবিট্রেশনের মাধ্যমে। যদি সেটা করা সম্ভব না হয়, অর্থাৎ সেটা যদি স্বয়ংসম্পূর্ণভাবে করা সম্ভব না হয় তাহলে সেটা কোথায় যাবে, তখনই সেটা WTO এর আন্ডারে। আর আমরা এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম যে এখন আমাদের পক্ষে WTO তে কিভাবে জানানো সম্ভব যে আমরা এরকম ভাবে কোনো আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কোনো ডিসপিউট অ্যারাইজ করেছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কোনো ডিসপিউট অ্যারাইজ করে তখন আগে রাষ্ট্রীয়ভাবে সেটা সমাধান করা হয়, সমাধান করার চেষ্টা করা হয়, অর্থাৎ প্রথমে নেগোসিয়েশন করার চেষ্টা করা হয়, দুই পার্টিকে ডেকে নেগোসিয়েট করার চেষ্টা করে, যদি নেগোসিয়েশনে কাজ না হয় তখন আরবিট্রেশন বোর্ডের মাধ্যমে এটা কি সমাধান করা হয়। এবং সেই ক্ষেত্রে যদি সমাধান করা না যায় তাহলে WTO, মানে WTO অনেক পরের কথা, প্রথমে আগে রাষ্ট্রীয়ভাবে সমস্যার সমাধান করার কথা বলা আছে। আচ্ছা, আজকে আপনাদের কি পড়ানোর কথা আমি বলেছিলাম মনে আছে? মনে তো করতেছি। বলেছে, আচ্ছা, ন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন। এই যে আচ্ছা, প্রথমে আমি বলি যে আরবিট্রেশনের সংজ্ঞাটা আমাকে একটু কেউ সুন্দরভাবে বাংলায় একটু বলেন তো, যে সালিশ বলতে আসলে কি বুঝেন? ম্যাম সালিশের তো তিনটা ইয়ে আছে, সেগুলো বলেন।
negotiation, সালিশ বলতে mediation, বুঝেই আমরা একটা মিটিং এর মধ্যে নেগোসিয়েশন করার। এগ্রিমেন্ট করা, কোন একটা Right. বিষয় সম্পর্কে সম্মতি প্রকাশের মাধ্যমে দুইটা পক্ষ agreement করা। যখন কি করবে, একটা এগ্রিমেন্টে যায়, সেটাকে আমরা সালিশ বলতে পারি। অর্থাৎ সালিশের মধ্যে কি হবে, দুই পক্ষ কোনো ডিসপিউট যদি অ্যারাইজ করে, তারা দুইটা পক্ষই একসাথে বসবে, স্বেচ্ছায় বসতে হবে। এটাকে আমরা এডিআর প্রসেস বলি। দুই পার্টিকেই টু রিজলভ দ্য ম্যাটার দে হ্যাভ টু সিট টুগেদার, অবশ্যই নিজেদের ইচ্ছাকৃতভাবে সেখানে বসতে হবে সমস্যার সমাধান করার জন্য। এবং এই ক্ষেত্রে আরবিট্রেশন একটা কাউন্সিল গঠিত হয় এবং আরবিট্রেশন বোর্ড আছে। আরবিট্রেশন বোর্ডের মধ্যে বিষয়টা হচ্ছে যে আরবিট্রেশন করার জন্য একজন ব্যক্তিকে আরবিট্রেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সেই আরবিট্রেটরের কাজ কি, আরবিট্রেটরের কাজ হচ্ছে দুইজন পক্ষেরটাই শুনবে, দুই পক্ষের সমস্যাটাই শুনবে এবং সেই অনুযায়ী তাদেরকে কি দিবে, রেজাল্ট দিবে। এই যে আরবিট্রেশন এর বিষয়টা, সেই আরবিট্রেশন আমাদের দেশে যে আরবিট্রেশন অ্যাক্ট কিংবা আমাদের দেশে যে এডিআর, এগুলা কিন্তু ইন্টারন্যাশনাল কনসেপ্ট থেকে আমাদের দেশে এই আইনগুলো ডেভেলপ করেছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন, এটাকে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনকে আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধের সমাধানের জন্য একটা প্রতিষ্ঠান। অর্থাৎ কোন ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড ডিসপিউট যখন অ্যারেস্ট করে, সেটার জন্য এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ সমস্যাগুলোকে সমাধান করা হয়। সো এটি আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স, এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আমি বলবো, তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং 90টা দেশের 100টিরও বেশি সালিশ নিয়ে গঠিত হয়। এর নাম মানে আপনারা একটু উইকিপিডিয়া থেকে দেখবেন, এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা, এটা আন্তর্জাতিক আদালত যেটা ফর রিজলভিং দ্য ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড ডিসপিউট। অর্থাৎ এটাকে রেজলিউশন, অর্থাৎ ট্রেড রেজলিউশন কিংবা এডিআর এর অ্যানাদার যে আমরা কনসেপ্ট যেটা পাই, এডিআর এর কনসেপ্ট, এগুলোই হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন থেকে, এই সকল ইনস্টিটিউশন থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন এক ধরনের এমন একটি ইনস্টিটিউশন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ডিসপিউট, যেটা আন্তর্জাতিক বাণিজ্যিক যে সকল সমস্যা সেগুলোকে রেজলিউশন করে, অর্থাৎ সমস্যার সমাধান করে। এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এবং 100টা আরবিট্রেটর, রাফলি 90টা কান্ট্রি এখানে সম্মিলিতভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনকে পরিচালিত করে। এই কোর্টের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ফ্রেঞ্চ, এবং এখানে প্রায় 100টারও বেশি রাষ্ট্রের ভিতরে এই ধরনের প্রসেস, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের এই রেজলিউশন প্রসেসটাকে মেনটেন করা হয়। এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সে। এবং 9 জানুয়ারি 2020-তে দ্য কোর্ট হ্যাজ রেজিস্টার্ড 25,000 কেসেস সিন্স ইটস ক্রিয়েশন। 2020 সাল পর্যন্ত প্রায় 25,000 মামলা এখানে রেজিস্টার্ড হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের আওতায়। এবং এখানে রেকর্ড দেখলে দেখা যায় প্রায় 2019 সাল অনুযায়ী আইসিসির অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের যে আওতায় এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এখানে যে সার্ভিসটা দিচ্ছে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আমরা যদি বলি যে এই যে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটার আসলে মূল ইয়াটা কখন থেকে শুরু হয়েছে, এটা 1923 সাল থেকে এই কোর্টটা মানে মূলত এস্টাবলিশ করা কনসেপ্টটা চলে আসছে 1923 সালে। আর ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স court are appointed to 3 years terms by the ICC World Council. ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মাধ্যমে ওয়ার্ল্ড কাউন্সিলে এটা প্রত্যেক 3 বছরের জন্য নতুন নতুন মেম্বারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং এটা ন্যাশনাল কমিটি অর গ্রুপ মেম্বার্স আর রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোর্ট। এই কোর্টের যে প্রেসিডেন্ট তার মাধ্যমেই এইখানে মূলত একটা কমিটি গঠন করা হয়। কমিটির মাধ্যমে মূলত মেম্বারদের মাধ্যমেই যে ডিসপিউট অ্যারাইজ করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ডিসপিউট গুলো, যেখানে 25,000 বললাম যে 25,000 পর্যন্ত মামলা এখন পর্যন্ত রেজিস্টার্ড অবস্থায় আছে, তো এইগুলোকে সমস্যার সমাধানগুলো এই কোর্ট থেকে দেয়া হয়। আর এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের কথা বলতে গেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স হতে হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট রেসপেক্টিভ বিজনেস অর্গানাইজেশন। এটা একটি সংস্থা হিসেবে কাজ করছে, ব্যবসায়িক সংস্থা হিসেবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং প্রায়
45 মিলিয়ন মেম্বার আছে এখানে, যেখানে 100টা কান্ট্রির ইন্টারেস্টেড যারা স্পেনিং এভরি সেক্টর অফ প্রাইভেট এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটার হেডকোয়ার্টার অফ ফ্রান্সে। যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিজনেস অর্গানাইজেশন গুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদেরকে রিপ্রেজেন্ট করা। সো এই আইসিসি কারেন্ট চেম্বার আছে বর্তমানে অজয় পাল সিং বঙ্গ, যেটা হচ্ছে কারেন্ট সেক্রেটারি জেনারেল আছে ডেন্টন এও, এরকম দেখবেন উইকিপিডিয়াতে এই সম্পর্কে বলা আছে। তো এই যে চেম্বার অফ কমার্স এটা হচ্ছে একটা ব্যবসায়িক সংস্থা। এই ব্যবসায়িক সংস্থার কাজটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশনও কিন্তু এই আইসিসির অন্তর্ভুক্ত। তাহলে এটার মূল অ্যাক্টিভিটিস গুলা কি কি, হোয়াট আর দ্য মেইন পারপাস অথবা মেইন অ্যাক্টিভিটিস অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স? রুল সেটিং করা, অর্থাৎ কোনো নিয়ম সেট করে দেওয়া, অর্থাৎ রুলস রেগুলেশন সেটিং করে দেওয়া। ডিসপিউট রেজলিউশন, অর্থাৎ কোনো সমস্যা যদি সৃষ্টি হয় সেই ডিসপিউট সেটেলমেন্ট করা। পলিসি অ্যাডভোকেসি, অর্থাৎ কোনো পলিসি দেওয়া, অর্থাৎ কোন রুল পলিসির মাধ্যমে পরিচালিত হলে ইন্টারন্যাশনাল ট্রেডটাকে সঠিকভাবে মানে বাস্তবায়িত করা সম্ভব এবং কোনো ধরনের সমস্যা যদি সৃষ্টি হয় সেগুলোকে ওভারলুক করা সম্ভব। তো আইসিসি মূলত রুল রেগুলেটরি বডিজও বলা যায়, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে ডিসপিউট গুলাকে রেজলিউশন করা, অর্থাৎ যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেগুলোকে রেজলিউশন করা, অর্থাৎ সমস্যার সমাধান কিভাবে করে পরিচালিত হবে সেই বিষয়ে অ্যাডভোকেসি করা। পলিসি অ্যাডভোকেসি বলতে মূলত বোঝানো হয় যে পার্টিকুলার পলিসি অথবা পলিসিস অ্যাডপ্ট করা এবং ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস লাইক লিটিগেশন, পাবলিক এডুকেশন, এগুলাকে বৃদ্ধি করা। So because these members companies and association are themselves engaged in international business, যে সকল রাষ্ট্রসমূহ অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্ট অফ চেম্বার অফ কমার্সের মেম্বার, অতএব এরা যখন ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্য করে, আইসিসি unrivaled authority in making rules that govern the conduct of business across borders। মূলত পুরো বিশ্বব্যাপী যে বিজনেসের যে মানে কোন বর্ডারটা মেইনটেইন করবে কিংবা রুলস রেগুলেশন গুলো কি মেইনটেইন করবে এবং ভলান্টারি রুলস রেগুলেশন কি হবে, এবং সেই ক্ষেত্রে কিভাবে করে এই যে থাউজেন্ডস অফ ট্রানজাকশন এভরিডে হচ্ছে, যে হাজার হাজার ট্রানজাকশন, অর্থাৎ বিভিন্ন ধরনের চুক্তি এবং সাথে এগুলোর জন্য যে ট্রানজাকশন বিভিন্ন জায়গায় হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য, সেগুলো কিভাবে হবে এবং সেই ক্ষেত্রে কোনো ডিসপিউট যেন অ্যারাইজ না করে, সেগুলো নীতিমালাগুলো ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে আসে। সো এখানে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ ন্যাশনাল কমিটিস ইন ওভার 100 কান্ট্রিজ অ্যাডভোকেটস বিজনেস প্রায়োরিটিস এট ন্যাশনাল এন্ড রিজিওনাল লেভেল। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রের বাহিরে যদি আমরা ইন্টারন্যাশনাল ট্রেড কিংবা ন্যাশনাল ট্রেডের কথাই বলি, তাহলে মূলত কিভাবে এই অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যবসা বাণিজ্য কিভাবে করা সম্ভব সেটার ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন এবং নীতিমালা প্রণয়ন করা এই আইসিসির কাজ। So তারা মূলত ICC member companies feed their knowledge and experience into crafting the ICC stance on specific business issues। অর্থাৎ এই যে স্পেসিফিক যে ব্যবসায়িক যে বিষয়গুলো আছে সেই ব্যবসায়িক বিষয়গুলোকে মূলত নলেজ দেয়া কিংবা পরবর্তীতে কি হতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনা দেয়া, এই দিক নির্দেশনাগুলাই এখান থেকে চলে আসে। তাহলে আইসিসি মূলত সাপোর্ট দ্য ওয়ার্ক অফ দ্য ইউনাইটেড নেশন। এই যে ইউনাইটেড নেশনস এর কাজকর্ম এইগুলাকে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে বিভিন্ন দিক নির্দেশাবলী এখান থেকে আসে, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর কাজকে সাপোর্ট দেয় আইসিসি এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা আছে অর্থাৎ WTO এবং মেনি আদার ইন্টার গভর্নমেন্টাল বডিজ, অর্থাৎ সরকারি অথবা ইন্টার গভর্নমেন্টাল বডিজ যেগুলো আছে সেগুলোকে ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল লেভেলে, অর্থাৎ রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক লেভেলে এগুলা কি করে দিক অবশ্য কাজের নীতিমালা গুলো এইখান থেকে আসে। এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আইসিসি ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন গ্র্যান্টেড জেনারেল consultative status with the United Nations Economic and Social Council। ইউনাইটেড নেশনস এর যে ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল আছে, অর্থাৎ ইউনাইটেড নেশন ESC, এই যে কাউন্সিলটা গঠিত করা হয়েছে ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল, এই ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল কনসালটেটিভ
এটা ফার্স্ট অর্গানাইজেশন যেটা ইউনাইটেড নেশনস কে সাহায্য করেছে কি 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 সিদ্ধান্তগুলো নিতে, অর্থাৎ এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিংবা এই যে পুরো বিশ্বব্যাপী কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হবে সেই বিষয়ে বিভিন্ন নীতিমালা পলিসি মেকিং বডি হিসেবে এরা কাজ করে। সো আমরা যদি বলি যে এই আইসিসি কিংবা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কত সালে গঠিত হয়েছিল, এটা 1919 সালে ওয়ার্ল্ড বিজনেস বাই প্রমোটিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ ব্যবসা এবং ইনভেস্টমেন্ট কিভাবে হবে সেই বিষয়ে প্রথম কনসেপ্ট নিয়ে আসে 1919 সালে। ওপেন মার্কেটস ফর গুডস সার্ভিস, অর্থাৎ ব্যবসায় বাণিজ্য করতে গেলে ওপেন মার্কেট থাকবে গুড সার্ভিসের জন্য, অর্থাৎ এখানে ইকোনমিক সিচুয়েশনটাকে যদি ভালো করতে হয় তাহলে ওপেন মার্কেট এবং ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল ফ্রি ফ্লো করতে হবে, অর্থাৎ এই যে মূলধন আপনার কাছে আছে কিন্তু মূলধনটাকে ব্যবহার করা কিংবা মূলধনটাকে ব্যবসায়িক কাজে লাগানো, সেইখান থেকে আস্তে আস্তে এই 1919 সালে এই কনসেপ্ট গুলো ডেভেলপ করার সুযোগ শুরু করে আইসিসির এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এবং এই অর্গানাইজেশনটা এস্টাবলিশ করা হচ্ছে প্যারিসে। আইসিসি এই আইসিসির যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন সেটা ক্রিয়েশন হয়েছে 1923 সালে। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন আগে নাকি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স? ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আওতায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ বলেন, কিছু বলবেন কেউ? না ম্যাম, ওইটাই বলতাম, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আগে আর কি ওইটা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, আচ্ছা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর কোনো ভূমিকা কি? আমরা কি বাংলাদেশে কি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর কোনো কিছু সম্পর্কে আমরা জানি? এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন সেটার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? মানে ন্যাশনাল স্টেট গুলোর কি কোনো রিলেশন আছে? অবশ্যই আছে, অবশ্যই যারা মেম্বার তাদের অবশ্যই আছে। যারা মেম্বার তারা অবশ্যই এগুলা থেকে নীতিমালা গুলো পায়। এই যে আমি বলেছিলাম যখন আরবিট্রেশন পড়াচ্ছিলাম তখনই বলছি যে এই যে আমরা আরবিট্রেশন রিলেটেড আমাদের তো আইন আছে, আমাদের আরবিট্রেশন অ্যাক্ট কত সালের আইন? মনে আছে কি আপনাদের? কিন্তু আমি বাংলাদেশের আরবিট্রেশন অ্যাক্ট সম্পর্কে একটু পড়তে বলছিলাম, আপনারা কেউ পড়েন না তো? বাংলাদেশে যে সালিশ আইন আছে, বাংলাদেশের সালিশ আইনটা কত সালের আইন? ম্যাম 1940। 1940 হয় নাই। আচ্ছা, আমাদের দেশে যদি কোনো বৈদেশিক রাষ্ট্র থেকে ব্যবসা বাণিজ্য করতে আসে এবং যদি আমাদের দেশে কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেটা সমাধান কিভাবে করবে? আরবিট্রেশন হচ্ছে 2001-এর ম্যাম, 2001-এর এটা। আমাদের দেশের আরবিট্রেশন অ্যাক্ট 2001 সালের আইন। আচ্ছা, আরবিট্রেশন কিভাবে হয় আমাদের দেশের আরবিট্রেশন? ন্যাশনাল কোর্টের মধ্যে অর্থাৎ আদালতের মধ্যে কি আরবিট্রেশন করা সম্ভব? এটা আদালত সাধারণত ম্যাম যদি মামলা আকারে হয় সেটা সেক্ষেত্রে দেওয়ানি মামলাতে এডিআর এর অপশন আছে, কিন্তু এডিআর এর মামলাতে অপশন আছে। ফৌজদারি মামলাতে না, আরবিট্রেশনের ম্যাডাম আলাদা কোর্টে আছে ম্যাডাম। ম্যাডাম আরবিট্রেশনটা আউট অফ জুডিশিয়ারি কোর্স, এটা এখানে আরবিট্রেশনের আলাদা কোর্টই আছে। আরবিট্রেশন বাধ্যতামূলক। হ্যাঁ, আরবিট্রেশন বাধ্যতামূলক, সিভিল মামলাতে তো বাধ্যতামূলক এডিআর। সিভিল মামলাতে তো এডিআর বাধ্যতামূলক। এখন সিভিল মামলার তো একটা স্টেপের মধ্যেই আরবিট্রেশন আছে, তাই না? এখন যদি আরবিট্রেশন আমাদের দেশে যদি করতে হয় কিংবা কোর্টের আওতায় যদি আরবিট্রেশন করতে হয় তাহলে পদ্ধতিটা কি? আপনাদের আমি এটা পড়া দিয়েছিলাম।
আরবিট্রেশন কিভাবে হবে আমাদের দেশে বলেন? ম্যাম শুধুমাত্র পক্ষদ্বয়ের সম্মতির মাধ্যমে যে পদ্ধতি নির্ধারণ করা হয় সেগুলো প্রয়োগ করার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে। দুই পক্ষ যদি সম্মত হয় তখন কোর্টের বাইরে যায় এক্সট্রা কোর্টে বৈশা প্রথম নিজেরা আলোচনা করবে একটা, অথবা একজন থার্ড পার্সন মধ্যস্থতা করে, অথবা সালিশের মাধ্যমে বেশ কয়েকজন মাস্তান টাস্তান নিয়ে বসা, মানে মুরব্বীদেরকে নিয়ে বসা, সেটা হইতে পারে। এইভাবে আরবিট্রেশন হয় আমাদের দেশে। মাস্টার নিয়ে বসা, মাস্তান মানে মুরব্বী আর কি, পাওয়ারফুল লোকজন নিয়ে বসা। পাওয়ারফুল লোক ভালোই মানেই তাহলে বলছেন। মাস্তান। হ্যাঁ, মাস্তান না পাওয়ারফুল হইলে- লোক মানেই তো এরকম মাস্তান। মাস্তান না হইলে পাওয়ারফুল হইতে পারে না তোমার। সেইটাই তো, এটা ভাই ভালোই বলছেন। ভালোই বলছে, মানে এটা একদম সঠিক কথা। আমাদের দেশের যে অবস্থা, এক সিনেমার নায়িকা যা যা করতেছে, ঠিকই কইছেন ম্যাডাম। তার নাকি অনেক ব্যবসা বাণিজ্য আছে, তার নাকি অনেক টাকা পয়সা, অনেক ব্যবসা বাণিজ্য আছে। দেখেন কি অবস্থা। আমাদের দেশে পাওয়ারফুল লোকজন মানেই তো আসলে মাস্তান। ভালো লোকজন তো পাওয়ারফুল নাই। মানে ভালো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের তো কোনো পাওয়ার নাই, শিক্ষিত মানুষ তো বোকা এবং সবচেয়ে অধমের রাস্তায় আছে। এই যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, অনেক লেখাপড়া করে কেউ কিচ্ছু করতে পারে না, উল্টা এই যে এই ধরনের লোকজন যারা ম্যাম ওই মাছ ব্যবসায়ী, মিডিয়াম মুদির শিক্ষিত দোকানদার, হইলে দাম ভালো। মিডিয়াম শিক্ষিতরাও কিছু করতে পারে না। যেগুলো একদম অশিক্ষিত, মনে করেন যে ক্লাস 8-9 পাস, এরাই হইতেছে এখন হইতেছে হ্যাঁ, পাওয়ারফুল। এরা এরা অনেক কিছু কারণ করতে পারে ম্যাম। এদের পক্ষে এত নিচে এদের নামা এদের তো কোনো সম্ভব। ম্যাম ই থাকে না, scope নেই। হ্যাঁ, এদের কোনো রেসপেক্ট নাই, এরা এরা অনেক নিচে নামতে পারে, অনেক নিচে নামতে পারে। কিন্তু এই যে একটা বিষয় কি, যখন বাবা তার ছেলে কিংবা মেয়েকে গ্রাজুয়েশন মাস্টার্স করায়, তখন বাবার যদি গ্রামের বাড়িতে একটা মুদির দোকান থাকে, সেই মুদির দোকানের ইনকাম করেই যদি বাবা সেই সন্তানকে বড় করে, সে বাবাই চায় না যে তার সন্তান, ছেলে কিংবা মেয়ে বলছি না, মানে তার সন্তান ওই মুদির দোকান না বসুক, সেটা বাবাই চায়। এবং বাবাই মনে করে, বাবাই বলে যে তুই এখানে বসবি না জন্যই তো আমি তোকে পড়াশোনা করাইছি। আমাদের দেশে তো শিক্ষিতের হার অনেক বেশি, বেকারত্বের হারও অনেক বেশি। তা আমাদের দেশে কয়জন শিক্ষিত ছেলে কিংবা মেয়ে পড়ালেখা শেষ করার পরে বেকার থাকার কারণে কোনো কোন ছেলেরা দেখা গেছে যে মাঠে যে কাজ করতেছে, কিংবা মেয়েরা দেখা যাইতেছে যে হস্তশিল্পের কাজ করতেছে, এরকম কাজ কয়জন মানুষজন করতে সাহস পাইছে? শিক্ষা মানেই মানুষজন নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড়া করায়। আর যারা হচ্ছে এই ধরনের লোকজন, যা মানে যাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, কোনো স্ট্যাটাসও নাই, তারা সবই করতে পারে। তারা মদের ব্যবসা, নেশা নেশা ব্যবসা বাণিজ্য, এই ধরনের অনেক খারাপ খারাপ জিনিস, সোসাইটির অবকাঠামো নষ্ট করার মতন সবকিছু করতে পারে তারা। তাদের মানে ইয়াতে বাধে না, তাদের এইসব কাজ করতে গেলে বাধে না। এই জন্য ঠিকই বলছে যে আরবিট্রেশনে যারা বসায় এরা হচ্ছে মাস্তান, আসলেই মাস্তান। মাস্টার না হইলে তো কারো কথা কেউ মানে না। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের দেশে এডিআরটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারে না কেন? এই মাস্তানদের জন্য। কারণ সাধারণত এডিআর করতে গেলে যারা একটু শক্তিশালী যে পার্টি থাকে, তারা শক্তিশালী থাকে, এক হয় টাকার কারণে আর নয়তো পাওয়ারের কারণে। টাকার কারণে বলছি অর্থ সম্পদের দিক থেকে যদি রিচ হয় সেই ক্ষেত্রে, আর পাওয়ারের দিক থেকে বলছি যে পলিটিক্যালি যদি ইনফ্লুয়েন্সড হয়, তাহলে সেই দিক থেকে পাওয়ারফুল থাকে। আর এডিআর করার জন্য অ্যানাদার যে পার্টি, অপোজিট পার্টি দেখা যায় যে সেরকম শক্তিশালী হয় না। তো তখন দেখা যায় যে অনেক লম্বা সময় এডিআর করার জন্য দুই পার্টি বসার পরও
এন্ডিং টাইমে যে এডিআরটা ডিসস্যাটিসফাইড অর্থাৎ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অর্থাৎ কোনো একজন পার্টি বলে যে আমি এডিআর এর রায় মানি না, কিংবা আমি এডিআর রায়কে আমি নিতে চাই না, যে কারণে আমাদের দেশের এডিআর প্রসেসটা কিন্তু সঠিকভাবে এস্টাবলিশ করা এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। কিন্তু এডিআর প্রসেসটা যদি এইভাবে, যদি এই যে দুর্বলের উপরে সবলের অত্যাচার যদি না থাকতো, আর এডিআর প্রসেসটাকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করা যেত, তাহলে কিন্তু আমাদের দেশে মামলার জট অনেকাংশে কমে আসতো, এবং কোর্টেও তো আর আমাদের কম ভোগান্তি না। কোর্টের মধ্যে আমরা মামলা নিয়ে যাচ্ছি, পার্টিরা অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে পার্টিরা মামলা করছে, মামলা করার পরে এট দ্য এন্ড টাইম, মানে অনেক লং টাইম মামলা শেষ করার পরে যে রেজাল্টটা, অর্থাৎ যে আউটপুটটা আদালত থেকে আসবে, সেটা তো স্যাটিসফ্যাক্টরি নাও হতে পারে। আপনি যা রায় চাচ্ছেন সেই রায় যে আদালত দিবে তা তো না। সো আদালতের রায় যখন অনেক লম্বা সময় পরে আদালত যে রায়টা দিল, ইফ ইউ আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য জাজমেন্ট, তাহলে আপনাকে আবার আপিল করতে হবে, রিভিউ করতে হবে, রিভিশন করতে হবে। সো আপনি কিন্তু আবার ওই মামলার খরচাপাতি এবং এই আপিল রিভিউ রিভিশন করতে করতে আপনার আরো সময় জীবন থেকে শেষ। তাহলে এই ক্ষেত্র বিশেষে যদি অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনটাকে যদি মানে মাছ করা যেত, অ্যাপ্লিকেবিলিটির দিক থেকে যদি এটার অ্যাপ্লিকেবিলিটি বাড়ানো যেত, তাহলে সোসাইটি থেকে কিন্তু কিংবা আমাদের কোর্টে কিন্তু মামলার এই যে প্রেশারটা অনেকাংশে কমে যেত, এবং মানুষজন সহজে ইয়াও পেত, রেমেডিও খুব সহজে পেয়ে যেত। আচ্ছা, এটা আর কি এডিআর এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ উভয়ই আছে। যাই হোক, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের কথা বলছিলাম। তাহলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আওতায় এই গঠিত হয়েছে, কি বলেছি, ইন্টারন্যাশনাল, বলেন তো আইসিসির আন্ডারে কি গঠিত হয়েছে? এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ দ্য আরবিট্রেশন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন। আর ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মূল উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ বিজনেস অর্গানাইজেশন। বিভিন্ন এই যে ব্যবসায়িক যে সংস্থাগুলো আছে পুরো বিশ্বব্যাপী, সেটা রিপ্রেজেন্টেটিভ হিসেবেই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কাজ করে। আমি 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এগুলো তো আমি বললাম যে প্রত্যেকটা রাষ্ট্রেই এই যে আইসিসি কি করে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মূল উদ্দেশ্যই হচ্ছে এই বিজনেস অর্গানাইজেশন কিংবা বিজনেস রিলেটেড যে কাজগুলো সেগুলোকে বিজনেস অর্গানাইজেশন হিসেবে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক যে রুলস পলিসি অ্যাডভোকেসি কিংবা রুল সেটিং করা, ডিসপিউট রেজলিউশন করা। সো এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশে কি আছে? আমরা কি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মেম্বার? এই সম্পর্কে কি কেউ কিছু জানেন? ওকে, কেউ কিছু জানি না। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, জি ম্যাম, কথা শোনা যাচ্ছে। আপনারা কি লাইন থেকে চলে গেছেন? না তো ম্যাম, আমি আচ্ছা, তাহলে আচ্ছা, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশেও আছে। হ্যাঁ, এটা একটা গ্লোবাল নেটওয়ার্ক। কতগুলো রাষ্ট্রের মধ্যে? ওভার 6 মিলিয়ন মেম্বার্স ইন মোর দেন 100 কান্ট্রিজ। 6 মিলিয়ন মেম্বার আছে 100টি রাষ্ট্রের মধ্যে। আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইজ দ্য ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন এইগুলোকে প্রমোট করে। সো আর অফ কমার্স বাংলাদেশে আছে কিনা? আছে, আমাদের দেশে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আছে। তাহলে এই যে গ্লোবাল নেটওয়ার্ক, অর্থাৎ আইসিসি ইন বাংলাদেশ যদি বলি, 6 বিলিয়ন মেম্বার্স in more than 100 countries, ICC work to promote international trade
responsible business conduct, and global approach to regulations through the unique mix of advocacy and standard setting activities together with market leading dispute resolution services. পুরা বিশ্বের মধ্যেই এই আইসিসি যারা এই যে মেম্বার আছে, যে আইসিসি মেম্বার যারা আছে এই কান্ট্রি গুলোতে, প্রত্যেকটা কান্ট্রিতে আইসিসি হেড অফিস আছে, আইসিসি তাদের অফিস রেখেছে। আইসিসির মূল কাজ অথবা এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মূল কাজই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এই আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে সংগঠিত হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালিত হবে, গ্লোবাল অ্যাপ্রোচ কি হবে, নিয়ম নীতিমালা নির্দেশনা কি হবে, সেগুলোকে এখান থেকে আসে। অর্থাৎ এই রিপ্রেজেন্টেটিভ স্টেট গুলো যদি কোনো নতুন রুলস রেগুলেশন কে অ্যাডপ্ট করতে হয়, সেই নতুন রুলস রেগুলেশন গুলোকে এই আইসিসি অর্থাৎ মেম্বার স্টেটরাই এইগুলোকে অ্যাডপ্ট করার জন্য আইসিসির কাছে রিকোয়েস্ট করে। সো আইসিসি হচ্ছে একটা স্পেশালাইজ ওয়ার্ল্ড ক্লাস বিজনেস অথবা লিগ্যাল ট্রেনিং একটা অর্গানাইজেশন, যেটা ইন্টারন্যাশনাল বিজনেস, ব্যাংকিং এবং আরবিট্রেশন গুলো কিভাবে হবে সেই সম্পর্কে নীতিমালা প্রয়োগ করে থাকে। সো ই কমার্স স্টার্ট, এই যে ই কমার্স বলি, যদি আমাদের ইন্টারন্যাশনাল আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আওতায় এই যে ইলেকট্রনিক কমার্সও কিন্তু এই আইসিসির আন্ডারেই। সো আইসিসির মূল কাজ কি? একটা মূলত এটা কি ওয়ার্ল্ড আইসিসি রিপ্রেজেন্ট বিজনেস ইন্টারেস্ট ইন দা হাইয়েস্ট লেভেলস অফ ইন্টার গভর্নমেন্টাল ডিসিশন মেকিং, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যে ডিসিশন মেকিং, সেই ডিসিশন মেকিংটা আইসিসি সেটাকে রিপ্রেজেন্ট করে। এবং ওয়েদার এট দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস, অর যদি বলি যে বিজনেসটা কিভাবে পরিচালিত হবে, সেটা পাবলিক এবং প্রাইভেট সেক্টরে কিভাবে পরিচালিত হবে সেটার ব্যাপারে ইউনিক এই যে আইসিসি এই অর্গানাইজেশনটা একটা ইউনিক অর্গানাইজেশন হিসেবে কাজ করে। এবং এটা মূলত ইন্টারন্যাশনাল কমার্স অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য কে কি করে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ কিভাবে হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা অর্থাৎ নীতিমালা প্রয়োগ করে। তাহলে বাংলাদেশেও কি এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আমাদের দেশেও আছে, এবং প্রত্যেকটা মেম্বার স্টেটই আছে। হ্যাঁ বলেন। পান্থপথে অফিস ম্যাম, আমাদের ইউনিভার্সিটির পাশে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের পান্থপথে এটার অফিস। আর তাহলে আমাকে একটু বলেন যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এটা আসলে কি? ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এটা হলো একটা ইন্টারন্যাশনাল বডি, ব্যবসায়ীদের বডি। প্রত্যেক দেশের যারা কর্পোরেট অফিসগুলো, কোম্পানিগুলো আছে, তারা ওখানে সদস্য হইতে পারে। এইখানে 10টা অর্গানাইজেশন সংস্থা শুরু করে সিড এবং ইনভেস্টমেন্ট। বলেন। 10টা অর্গানাইজেশন এবং 110টা কর্পোরেট কোম্পানি এটা সদস্য বাংলাদেশে। এরা বিভিন্ন বিজনেস বলেন। কে বলছিলেন? ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। মমিনুল। জি ম্যাম। জি বলেন। ম্যাম, আইসিসি অফিস হলো আমাদের ঢাকা পান্থপথে। এটার সদস্য বাংলাদেশের 110টা কর্পোরেট কোম্পানি এবং 10টা অর্গানাইজেশন।
আর মেইনলি এদের সদস্যগুলা হলো ব্যাংকিং সেক্টরের, ব্যাংকিং এবং নন ব্যাংকিং এবং কর্পোরেট মেম্বাররা এর সদস্য। এটা ডিসপুট যদি হয় তাহলে আরবিট্রেশনের মাধ্যমে আইসিসির বাংলাদেশে এটা সেটেলমেন্ট করা হয়। থ্যাংক ইউ। আরো আছে কথাবার্তা। জি ম্যাম। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মূল উদ্দেশ্য হচ্ছে এটা কি করে, ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য, লিখে ফেলেন, ইন্টারন্যাশনাল ট্রেড, রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট এবং গ্লোবাল অ্যাপ্রোচ মেনটেন করে। অর্থাৎ পুরা বিশ্বব্যাপী যেন একই নিয়মাবলীর মধ্যে রাষ্ট্রগুলোকে রাখা যায় এবং গ্লোবাল অ্যাপ্রোচ গুলো যেন একই রকম থাকে, রেগুলেশনস, রুলস রেগুলেশনস গুলো যেন একই রকম থাকে, সেই দিকটাকে এরা লক্ষ্য রাখে। এবং স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করা, অর্থাৎ একটা মানে একটা ফর্ম সেট আপ করে সেটার মাধ্যমে সেই রুলস এবং মেকানিজমের মাধ্যমে যে ট্রেড গুলোকে কন্ডাক্ট করা, অর্থাৎ ট্রেড গুলোকে সম্পন্ন করা। ঠিক আছে, এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মূল কাজ হচ্ছে ফর দ্য কন্ডাক্ট অফ ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে রুলস এবং মেকানিজমের মাধ্যমে এগুলোকে প্রমোট করা। এবং ইন্টারন্যাশনাল ট্রেড আইসিসির একটা মূল উদ্দেশ্য কিংবা এইম হচ্ছে টু প্রমোট ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট as vehicle inclusive growth and prosperity, অর্থাৎ বিশ্বের মধ্যে যদি বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হয় সাথে ইনভেস্টমেন্ট, যেটা অবশ্যই ইনভেস্টমেন্টকে সেই গ্রোথ এবং প্রসপারিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় স্ট্যান্ডার্ড একটা রুলস রেগুলেশন যেন থাকে। আর যে মেম্বার স্টেট গুলো আছে আইসিসি, প্রত্যেকটা মেম্বার স্টেটের মধ্যে এই আইসিসির অফিস আছে, যেখান থেকে যদি কোনো দিক নির্দেশনা প্রয়োগ করতে হয় তারা কি করে, সেগুলোকে আইসিসি মাধ্যমে কি করে, সেগুলোকে প্রমোট করে। এবং আইসিসির যে মূল হেড অফিস, সেখানে কি এগুলোকে জানানো হয় যে এগুলা যদি, এই রুলস রেগুলেশন গুলাকে যদি অ্যাডপ্ট করা যায় তাহলে যথেষ্ট পরিমাণে ভালো হবে। তো বাংলাদেশেও কিন্তু আইসিসির আমরা আইসিসির যে স্টেট অফ মানে আইসিসির যে অফিস, সেটা আমাদের দেশেও আছে এবং প্রত্যেকটা মেম্বার স্টেটেই আছে। এবং এই আইসিসি মূলত রুল সেটেলিং অথবা রুল সেটিং, ডিসপিউট রেজলিউশন এবং পলিসি অ্যাডভোকেসি, এইগুলাই হচ্ছে এটার মেইন অ্যাক্টিভিটিস। অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে রুল সেটিং, ডিসপিউট রেজলিউশন, পলিসি অ্যাডভোকেসি। অর্থাৎ তারা পলিসি দিবে কিভাবে কার্য মানে স্বয়ংক্রিয় কার্য সম্পন্ন করা যায়, পলিসি মেকিং করবে, এবং ডিসপিউট রেজলিউশন কিভাবে সম্পন্ন করা যায়, অর্থাৎ কোনো ডিসপিউট যদি অ্যারাইজ করে সেটাকে কিভাবে রেজলিউশন করা যায়, এবং রুল সেটিং, অর্থাৎ আইনগতভাবে কোনো রুল সেটিংও যদি করতে হয় সেটার দিক নির্দেশনাও আমরা এই আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে পাই। আচ্ছা, আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন যেটা, সেটা কিভাবে গঠিত হয়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন হয়েছে 1923 সালে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের একটা কি বলবো, ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্স 1919 সালে পুরো বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যকে প্রমোট করা, ট্রেড ইনভেস্টমেন্টটাকে বাড়ানোর জন্য এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সটা প্রথম এই কার্য পরিচালনা করা শুরু করে। এবং এই অর্গানাইজেশনটা ইন্টারন্যাশনাল সেক্রেটারিয়েট, আন্তর্জাতিক সচিব, যেটা এস্টাবলিশড হয় এই প্যারিসে, এবং আইসিসির ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন সেটা ক্রিয়েট হয় আইসিসির আওতায়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন অর্থাৎ আন্তর্জাতিক আদালত আরবিট্রেশনের জন্য, অর্থাৎ আন্তর্জাতিক সালিশ আদালত, সেটা 1923 সালে। তাহলে এই দুটা কনসেপ্ট, এবং এই দুটা কনসেপ্টের উপরে আপনাদের কাছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স শেষ হয়নি, আমাদের এই সম্পর্কে আরো অনেক কিছু পড়তে হবে। এই দুইটা আপনারা আমাকে নেক্সট ক্লাসে পড়া দিবেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, মোতাহের কোথায়? মোতাহের, হ্যালো। মোতাহের, এটা কি আপনাদের লাস্ট সেমিস্টার? না ম্যাডাম, আমাদের আগামী সেমিস্টারটা হবে লাস্ট সেমিস্টার। এখানে এমন কি কেউ আছেন যেটা এই সেমিস্টারই লাস্ট সেমিস্টার? সেলিম হোসেন রাজু, তারপর আরো কয়েকজন থাকার কথা, নুরাব্বি, রাতুল সহ আরো কয়েকজন আছেন যারা আমাদের সিনিয়র ব্যাচগুলোতে ছিলেন। তবে উনি বা ওনারা এখন আছেন কিনা প্রেজেন্ট এখানে
এটা আসলে নূর আমি তো রাব্বি বলতে রাতুল পারছি না। লাস্ট সেমিস্টার? রাতুলের এটা লাস্ট সেমিস্টার হবার না কথা, মনে কারণ হয়। উনি তো আমাদের সিনিয়র ব্যাচের ছিলেন। রাতুল তারপরে সেলিম হোসেন রাজু। সেলিম হোসেন রাজুর পরের সেমিস্টারে বের হবে। ও, তা আমাদের সাথে বের হবে না? হ্যাঁ, রাতুল দুই একজন যারা আমাদের মানে সিনিয়র ছিলেন আর কি, আমরা যাদেরকে অনার্সে সিনিয়র পাইছিলাম। না না, তো এখানে তাহলে এই সেমিস্টারে কেউ নাই। এই সেমিস্টারে তাহলে আপনাদের কেউ নাই, সবে যে রাবেয়া তারপরে রুমা, আপনারা সবাই নেক্সট সেমিস্টার বের হবেন, আর যারা নতুন ভর্তি হয়েছে তারা তো নতুনই। ঠিক আছে, এখন আমাকে বলেন যে আপনারা কিছু পড়াশোনা করেন না কেন? টোটালি কিন্তু পড়াশোনা মানে বাদই একরকম, কেউ তো কিছু পড়াশোনা করেন না, ক্লাসে কিছু বলেও না। যাই হোক, আমি কিন্তু নেক্সট ক্লাসে এই আইসিসি আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন পড়া ধরবো, কনসেপ্ট আর কি, বাকিটুকু আমি আরো পড়াবো। আমরা কিন্তু অনেক দূর আগায় আসছি, আপনারা কিন্তু লেখাপড়া না করলে এখন 20 তারিখে পরীক্ষা, প্রিপারেশন না শুরু করেন। হ্যাঁ, জি ম্যাম। ইয়েস ম্যাম। আমাকে একটু বলেন তো, অন্য কেউ একজন, আমি একজনকে জিজ্ঞাসা করি দেখি কে কি ক্লাসের মধ্যে আছে, কি বুঝে। শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন নাহিমা সুলতানা, নাহিমা সুলতানা, এটা কি ক্লাসে নাই নাকি? ক্লাসে অ্যাটেন্ড করে চলে গেছে? ম্যাম আসি। হ্যালো, জি, শাহাদাত আসসালামু হোসেন। আলাইকুম। জি জি ম্যাম, সাদাত হোসেন। আপনি বাহিরে, আপনি বাইরে ম্যাম আছেন ওই যে না? ঠিক আছে, হসপিটালে যাচ্ছিলাম আর কি, একজন ঠিক আছে, অসুস্থ। আপনি আপনি ওকে, আপনি বন্ধ করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে নাহিমা সুলতানা, ম্যাম আপনি কি নতুন? না ম্যাম, এটা সেকেন্ড সেমিস্টার চলছে। কিছু পড়াশোনা বুঝতে পারছেন, ধরতে পারছেন? ম্যাম আমি মাত্র এই ক্লাসে জয়েন করতে পারলাম, আজকের টপিকস আমি ফুললি কিছুই বুঝতে পারিনি, কারণ আমাদের অনেক প্রবলেম হচ্ছে এখন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? জি ম্যাম, কথাও ভেঙে ভেঙে আসতেছে অনেক। গ্রাজুয়েশন কোথা থেকে নাহিমা? ম্যাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস। আচ্ছা ঠিক আছে। পারভিন ফাতেমা, ইয়েস ম্যাম। কিছু হ্যালো। বুঝতে পেরেছেন? জি ম্যাম, মানে কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বাট বুঝতেছি, শুনতেছি। আইসিসি কি বলেন তো? বলেন আইসিসি কি? হ্যালো। ম্যাডাম ওনাকে পারভিন প্রশ্ন ফাতেমা, করেছেন না সবার জন্য? না না, পারভিন ফাতেমাকে জিজ্ঞাসা করেছি। ও আচ্ছা। না পারবিন। ইয়েস ম্যাম। হ্যালো। বলেন আইসিসি কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটা একটা অর্গানাইজেশন। এটা হুম। মানে ট্রেড রিলেটেড যেই মানে আহ, এটা হচ্ছে মানে এটার কন্ডাক্ট গুলো হচ্ছে এটা হচ্ছে মানে টু প্রমোট ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইনভেস্ট এন্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে, প্লাস হচ্ছে গ্লোবাল যে অ্যাপ্রোচ গুলা এটা এটা হ্যালো। বলেন বলেন। জি, আর হচ্ছে এটার যে মূল কাজ সেটা হচ্ছে রুল সেটিং করে, দেন হচ্ছে ডিসপুট রিজলিউশন, পলিসি মেকিং, এটা হচ্ছে এগুলোর মূল কাজ। হ্যালো। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ পারভিন ফাতেমা, থ্যাংক ইউ। এখন এই যে আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটা কাকে সাপোর্ট দেয়? ইউনাইটেড নেশনস কে সাপোর্ট দেয়, যেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা আছে এবং
অন্যান্য ইন্টার গভর্নমেন্টাল বডিজ কিংবা ইন্টারন্যাশনাল অথবা রিজিওনাল যে সকল বডিজ আছে তারা যেন বিভিন্ন রুলস কে অ্যাডপ্ট করতে পারে, রাষ্ট্রের জন্য বিভিন্ন রুলস কে অ্যাডপ্ট করতে পারে, সেই জন্য আইসিসি কিন্তু ইউনাইটেড নেশনস কে সাপোর্ট দেয়। ঠিক আছে, এখন আমাকে বলেন তো আইসিসি আগে এস্টাবলিশড হয়েছে নাকি ইউনাইটেড নেশনস আগে এস্টাবলিশড হয়েছে? Ma'am, United Nations again established, sir. না, আইসিসি 1921 সরি 23 সালে 19 আইসিসি 1923 আইসিসি 1919 সালে 19 সালে 1919 সালে প্রথম এটা এই আইসিসি তার কাজ পরিচালনা করা শুরু করে এবং এই আইসিসি কিন্তু সাপোর্ট দ্য ওয়ার্ক অফ ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনকে তার কাজের জন্য আইসিসি থেকে সাপোর্ট দেওয়া হয় এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা আছে এবং বিভিন্ন মানে ইন্টার গভর্নমেন্টাল যে সকল বডিজ গুলো আছে সেই বডিজ গুলোকে কিভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কিংবা ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিলের মাধ্যমে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই ডেভেলপমেন্ট যে কনসালটিভ প্রসেস গুলো সেগুলা এইখান থেকেই অবজারভার স্ট্যাটাস হিসেবে আইসিসি থেকে সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে? জি ম্যাম। হ্যালো, জি জি, থ্যাংক ইউ। তাহলে এই দুইটা জিনিস আপনারা পড়বেন, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন। জি ওকে, ম্যাম। তাহলে আজকে এই পর্যন্তই রাখবো, আর বাকি আবার নেক্সট ক্লাসে আপনাদের পড়া ধরে বাকি আরো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। ওকে ম্যাম, জি আসসালামু আলাইকুম। Yeah, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।